ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের পরিসংখ্যান অনুযায়ী পর্যটন খাতে 10,000 কোটি টাকার ব্যবসা হয়। এর 30% হয় দুই ঈদে। এর মধ্যে রোজার ঈদে 20% এবং কোরবানির ঈদে 10% ব্যবসা হয়। এবার প্রায় 12,000 কোটি টাকার ব্যবসা হবে বলে তাদের প্রত্যাশা। দেশের অভ্যন্তরে পর্যটকের সংখ্যা প্রায় 14 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবার ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে দীর্ঘ ছুটি মিলছে, যা সচরাচর হয়নি। ফলে অন্যান্য বছরের চেয়ে এবার পর্যটকের সংখ্যাও বাড়বে। যদিও এবার পর্যটন খাতে প্রায় 30% খরচও বেড়েছে। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ঈদের ছুটিতে পর্যটন কোন পথে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মহাব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার এবং আছেন সিলেট বাংলা টি অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের সদস্য সচিব হুমায়ুন কবির লিটন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই জনাব জিয়াউল হক হাওলাদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। এবারে যেহেতু ঈদ এবং বৈশাখ মিলে একটা লম্বা ছুটি পাচ্ছে মানুষজন, কেউ হয়তো গ্রামে গিয়েছেন ঈদ করতে, কেউ বা বেড়াতে যাচ্ছেন। এই ছুটিটাকে কাজে লাগিয়ে আসলে পর্যটনের ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী? জি, ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই বছর কিন্তু আমাদের ঈদ এবং ঈদের পরপরই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, আমাদের বাঙালি নবজাগরণের যে পয়লা বৈশাখ, সেটা দুইটাই একসাথে পালন করব আমরা। এবং এই যে লম্বা ছুটি, এই ছুটি কিন্তু পর্যটনের জন্য আরেকটি মৌসুম। আমরা মনে করি যে পর্যটন আমাদের যে শীতকাল, সেই সময় আমাদের পর্যটন সংখ্যা বেশি বেড়ে যায়, স্কুল বন্ধ থাকে, কিন্তু ঈদে আমাদের এই আরো একটি পর্যটন মৌসুম হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই ঈদে আমাদের বাংলাদেশের পর্যটন যে আকর্ষণগুলো আছে সবগুলো আপনার পর্যটকদের ঢল নামে। কক্সবাজারে আমাদের প্রায় এই এই ছুটিতে 5 থেকে 6 লাখ পর্যটক যাবে। এবং এই কক্সবাজারে ইনানি সমুদ্র সৈকত, পাটুয়া টেকনাফ, এদিকে মেরিন ড্রাইভ ধরে একদম শাহপুরের দ্বীপ পর্যন্ত বিভিন্ন পর্যটকদের ঢল নামে। আমাদের এই দেশি পর্যটক সংখ্যা এত বেড়ে গেছে যে আমাদের প্রত্যেকটি, যে আমরা 1400 পর্যটন আকর্ষণ চিহ্নিত করেছি, প্রত্যেকটি জায়গায় পর্যটক যায়। কারণ মানুষের ডোমেস্টিক ট্যুরিজমের যে গতি প্রকৃতি, এটা আমাদেরকে একটা খুব আনন্দ দিচ্ছে যে এতে করে ডোমেস্টিক ট্যুরিজমের কারণে আমাদের পর্যটনের যে অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং পর্যটন আকর্ষণগুলোতে অর্থনৈতিক যে মানি সার্কুলেশন হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রচলিত অপ্রচলিত বিভিন্ন ধরনের ব্যবসা হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তা তৈরি হচ্ছে, বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এটি আমাদের পর্যটনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আশাব্যঞ্জক কার্যক্রম। এবং আপনি দেখেন যে কক্সবাজারে আমাদের প্রায় 400 মতো হোটেল মোটেল আছে। প্রত্যেকটি হোটেল মোটেল একেবারে ওভারবুক, কোনো ধরনের সিট ফাঁকা নেই। এবং তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষের আগে থেকে বুকিং আছে। এই সাথে সাথে আমাদের যে রেন্টেকার সার্ভিস, এভিয়েশন, যে আমাদের যে ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু রাজশাহী, প্রত্যেকটা এয়ারলাইন্সে কিন্তু টিকিট সেল হয়ে গেছে এবং ওভার বুকিং। এইভাবে আমাদের পর্যটন আকর্ষণগুলোর যেহেতু নতুন মাত্রায় পর্যটকরা মানে ঘুরতে যায় এবং পর্যটন যে সেবা প্রদানকারী যারা প্রতিষ্ঠানগুলো আছে, হোটেল মোটেল রিসোর্ট, রেন্টেকার সার্ভিস এবং রেস্টুরেন্ট, তারা কিন্তু সেবার পসরা সাজিয়ে বসছে এবং বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এমনকি সুবিনির যারা তৈরি করে তারাও এই ট্যুরিস্টদের কাছে বিক্রি করে প্রচুর ইনকাম করে। আমরা মনে করি পর্যটন শিল্পের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ, সেটা আমরা সেই করার ক্ষেত্রে আমরা পর্যটনের মাধ্যমে হেল্প করতে পারবো। এবং পর্যটন থেকে যে আমাদের এখন যে আয় ডিরেক্টলি ইনডিরেক্টলি নিয়ার অ্যাবাউট 4%, এবং কর্মসংস্থান প্রায় 23 লক্ষ প্রত্যক্ষভাবে, এটা আরো বেড়ে যাবে। এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে ঈদটা হলো, যেমন ধরেন বাংলাদেশে ঈদ একটা বিষয়, আমাদের মুসলমান দেশ যেমন টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই কিন্তু ঈদকে নিয়েই কিন্তু এক ধরনের প্যাকেজ অফার করে। বাংলাদেশও সেদিকে যাচ্ছে এবং বাংলাদেশও ঈদের সময় ট্যুর অপারেটর প্রচুর ব্যবসা করে থাকে এবং তারা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। প্যাকেজের কারণে তাদের যেমন ইনকাম হয়, পাশাপাশি আমাদের যে চিত্ত বিনোদনের ঘটনা ঘটে অবশ্যই। এবং পর্যটন আকর্ষণগুলোতে বিভিন্ন স্থাপনা তৈরি জি, হচ্ছে এবং ফেসিলিটি তৈরি হচ্ছে। নিশ্চয়ই। আমি একটু যেতে চাচ্ছি হুমায়ুন কবির লিটন, আপনার কাছে জানতে চাই আবারও যে জিনিসটি বলছি যে এবারে যেহেতু একটা লম্বা ছুটি পাচ্ছে সবাই, এই ছুটিতে আপনাদের প্রস্তুতি কিরকম? পর্যটন খাতে আপনারা কি ধরনের ব্যবস্থাগুলো নিয়েছেন? দেখুন, আমাদের সারা বছর সিলেটের পর্যটন আসলে সমৃদ্ধ থাকে। তারপর আমরা বিশেষ করে লম্বা ছুটিতে সিলেটের পর্যটন অনেক সমৃদ্ধ হয়। আমরা ইতিমধ্যে আমাদের যারা ট্যুর অপারেটর পর্যটন ব্যবসায়ী আছি, আমরা বিভিন্ন প্যাকেজ দিয়েছি। এবং সিলেটের পর্যটনের জন্য অন্যতম সম্ভাব্যময় দিক হচ্ছে
যে এখানে বৃষ্টি মৌসুমে সিলেটের পর্যটন স্পটগুলোর যে প্রকৃত যে নান্দনিক রূপ আছে সেটি ফিরে পায়। তো এবার বৃষ্টি মৌসুমটা আসলে অনেক আগেই চলে আসছে, আপনি জানেন হয়তো। এই বৃষ্টি মৌসুম আগে চলে আসার কারণে আমাদের যে পর্যটন স্পট গুলো আছে সবগুলো ন্যাচারাল। সিলেটের প্রায় 99% পর্যটন স্পট গুলো ন্যাচারাল। এই ন্যাচারাল স্পট গুলো তার নান্দনিক রূপ ফিরে পেয়েছে। আর এই মুহূর্তে বান্দরবন পার্বত্য চট্টগ্রামে আসলে পর্যটকদের উপস্থিতি অনেকটা বিমুখ। আমরা আশা করছি কক্সবাজারের এবং সিলেটের পর্যটন এই সুযোগটি নিবে, এবং ইতিমধ্যে সিলেটের হোটেল মোটেল রিসোর্ট গুলো প্রায় বলতে পারেন 90% বুকিং হয়ে গেছে। বিশেষ করে যেগুলো লো কস্টের হোটেল আছে সেগুলো এখন ফাঁকা আছে, এবং 3 স্টার 5 স্টার হোটেল গুলো কিছু আসন খালি আছে। আমরা আশা করছি আমরা বিগত বছরের চেয়ে এই বছরের যে ঈদের ছুটিতে আমরা পর্যটনে অনেক বেশি লাভবান হব। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম নিরাপত্তার বিষয়টাতে, যেহেতু এই সময়টাতে অনেকেই যাবেন তাদের ঈদের ছুটি এবং পয়লা বৈশাখের এই ছুটিটাকে কাজে লাগাতে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থাগুলো আপনারা নিয়েছেন? জি নিরাপত্তার ব্যাপারে সিলেটের প্রশাসন, আমি কি বলবো না। জি, আমি হুমায়ুন কবির লিটন আপনার কাছে জানতে চেয়েছি প্রথমে। হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারে সিলেটের প্রশাসন বরাবর আপোষহীন। আমাদের এখানে টুরিস্ট পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই ব্যাপারে ব্যাপক আন্তরিক, এবং আপনি জানেন হয়তো সিলেটের মানুষ আতিথেয়তা পরায়ণ। আমরা প্রতিবারের ন্যায় সিলেটে আমাদের যারা পর্যটক আসবেন, আমরা পর্যটক বলি না, আমরা তাদেরকে আমাদের মেহমান বলি। মেহমানদের আপ্যায়ন বা আতিথেয়তা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করব। প্রশাসনের পাশাপাশি আমরা স্থানীয় যারা উদ্যোক্তা আছি, উদ্যোক্তা ছাড়াও পর্যটন স্পটের যে মানুষগুলো আছেন সবাই এই ব্যাপারে আন্তরিক। আশা করা যাচ্ছে বিগত দিনের ন্যায় আমরা পর্যটকদের পূর্ণ নিরাপত্তা দিয়ে মেহমানদারি করতে পারবো ইনশাআল্লাহ। জি, আবারও যেতে চাচ্ছি জিয়াউল হক হাওলাদার, আপনার কাছেও একই প্রশ্ন একটু রাখতে চাচ্ছি। নিরাপত্তার বিষয়টিতে, এরকম ঈদের ছুটিতে যেহেতু অনেক মানুষ এই সময়টাতে যাবে ঘুরতে, নিরাপত্তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার? জি, নিরাপত্তা অবশ্যই সর্বাগ্রে নিরাপত্তা পর্যটকদের জন্য, এবং পর্যটকদের যে কনফিডেন্স পায় যে সে একটি এলাকায় গেলে সে নিরাপদে ভ্রমণ করতে পারবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে, এটি স্বাভাবিক। এই কারণে আমাদের টুরিস্ট পুলিশ আমরা গঠন করেছি। আপনি জানেন টুরিস্ট পুলিশের সাথে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে সমন্বয় সবার মাধ্যমে, যে সিদ্ধান্ত যে প্রত্যেকটা এলাকায় বিভিন্ন সিভিল ড্রেসে এবং বিভিন্নভাবে টুরিস্ট পুলিশ থাকবে এবং জেলা পুলিশও থাকবে। আপনি জানেন যে প্রত্যেকটি জেলায় কিন্তু জেলা পর্যটন উন্নয়ন কমিটি আছে, সেখানে ডিসি আহ্বায়ক থাকে এবং পর্যটন কর্পোরেশনের ইউনিটের মেম্বার সেক্রেটারি থাকে, অথবা একজন এডিসি থাকে। তারা মিলেই কিন্তু এই পর্যটন নিরাপত্তার সার্বিক বিষয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে, এবং একদম নিশ্চিত নিরাপত্তা এবং টুরিস্ট সময় গাইডের মতো হেল্প করে। বিভিন্ন জায়গায় টুরিস্ট কোনো বিপদে পড়ে কিনা, কোনো জায়গায় তার গাড়ি নষ্ট হয়ে গেল কিনা, কিংবা কোনো জায়গায় সে সমুদ্রে কোনো মানে বিপদ পড়েছে কিনা, এরকম তাদের সার্ভিলেন্স টিম থাকে। এবং কক্সবাজারে আপনি জানেন যে সেখানেও ক্যামেরা বসানো হয়েছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, এবং প্রত্যেকটা জিনিসের গতিবিধি তারা লক্ষ্য করছে। কোনো পর্যটক যাতে করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তর দপ্তর কাজ করে যাচ্ছে। এবং আপনি দেখেন বাংলাদেশে কিন্তু পর্যটন আকর্ষণ এলাকায় কোনো ধরনের নিরাপত্তার আসলে অভাব হয় না। মানুষ নির্বিঘ্নে সেখানে তার বিনোদন কেন্দ্রগুলোতে এনজয় করছে, এবং এটা স্বাভাবিক। আমাদের সেই অনাদিকাল থেকেই আমাদের পর্যটন আকর্ষণগুলো ওতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয় না, কোনো ধরনের ছিনতাই ভাবে হয়তো সামান্য টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা আসলে আমাদের পর্যটক যে দের নিরাপত্তা বিঘ্নিত করছে না, এবং পর্যটন কর্মকাণ্ডে কোনো ধরনের বাধাগ্রস্ত করছে না। তো বাংলাদেশের পর্যটন শিল্পে আমরা যে পর্যটন নীতিমালা 2010 সাল আপনি জানেন আমরা করেছি, এবং পর্যটন সংগঠিত অঞ্চল এবং বিশেষ পর্যটন আইন করেছি, সেখানে কিন্তু পর্যটকদের নিরাপত্তা বিধানটুকু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেভাবেই আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের বিমান পর্যটন মন্ত্রণালয়, পর্যটন কর্পোরেশন সমন্বিত রূপে কাজ করে যাচ্ছে পর্যটকদের নিরাপত্তার বিষয়। একদম জি শুরু থেকে ডেস্টিনেশন থেকে শুরু করে ডেস্টিনেশন থেকে তাদের বাড়িতে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই যাতে তাদের এই বিনোদনে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে আমরা সচেতন আছি। জি, আমি নিশ্চয়ই এই বিষয়ে আরো কিছু আলোচনা করব। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি ঈদের ছুটিতে পর্যটন কোন পথে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার, এবং আছেন সিলেট বাংলা টি অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের সদস্য সচিব হুমায়ুন কবির লিটন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব হুমায়ুন কবির লিটন, আপনার কাছে একটু জানতে চাই যে টোয়াবের পরিসংখ্যান অনুযায়ী এবার পর্যটন খাতে প্রায়
প্রায় 30% খরচ বেড়েছে। এছাড়া মূল্যস্ফীতির চাপ, ডলারের অতিরিক্ত দাম, এইসব কিছু তো রয়েছেই। এসবের মধ্যে আসলে অনেকে ভ্রমণটাকে বিলাসিতা মনে করছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাচ্চা কাচ্চা সহ যারা প্রচন্ড চাকরি বা কাজে ব্যস্ত থাকেন, তাদের সবারই একটা টার্গেট থাকে যে ঈদের ছুটিতে বা লম্বা ছুটিতে আমরা বেড়াতে যাব। এখানে আসলে মূল্যস্ফীতি বলি বা দ্রব্যমূল্যের বা ভ্রমণ ব্যয় যেটি বেড়ে বেড়ে যাওয়ার ফলেও তারপরে যাদের আসলে ভ্রমণের নেশা বা ভ্রমণের টার্গেট থাকে তারা ঠিকই ভ্রমণ করবে। তারপরে এটা একটি প্রতিবন্ধকতা সারা পৃথিবীব্যাপী, যে মূল্যস্ফীতি বা ভ্রমণ ব্যয় যেটি বেড়ে যাওয়ার কারণে পর্যটকদের উপস্থিতি কমেছে, ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের ডোমেস্টিক পর্যটন আসলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সিলেট থেকে আমি বলতে পারি আমাদের এখনো সমৃদ্ধ, এবং মানুষ প্রচুর বুকিং নিচ্ছে, এবং আশা করছি আমরা যে টার্গেট আছে সেই টার্গেটটি ফিল আপ হবে। আর সিলেটের মানুষ বিশেষ করে জানেন যে অভ্যন্তরীণ পর্যটনের চেয়ে দেশের বাইরে বেড়াতে এখন বেশি আগ্রহ পাচ্ছে। বিশেষ করে আমরা সিলেট থেকে প্রতি শুক্রবার সিলেটের বেশ কিছু তরুণ ট্যুর অপারেটর সহ আমরা প্রতি শুক্রবারে শিলং চেরাপুঞ্জিতে আমরা প্যাকেজ ট্যুর করে থাকি, এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি আশ্চর্য হবেন যে সিলেট থেকে বাংলাদেশের কোথাও আমরা প্রতি শুক্রবার ট্যুর করতে পারি না, কিন্তু শিলংয়ে আমরা প্রতি শুক্রবার ট্যুর করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা খুবই ভালো করছি। আমি একটু যেতে চাই জনাব জিয়াউল হক হাওলাদার, আপনার কাছে জানতে চাই একই বিষয়ে, যদি একটু আপনার কাছে জানতে চাই যে টোয়াবের এই যে পরিসংখ্যান, পর্যটন খাতে প্রায় 30% খরচ বেড়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তাছাড়া মূল্যস্ফীতির চাপ এবং ডলারের সংকট তো রয়েছে। একই সাথে একটু জানতে চাইবো যে এবারে যে বান্দরবনে অশান্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ভ্রমণটা কতটা বেশি সহায়ক হবে? জি, দুটি প্রশ্ন। প্রথমটি হলো যে খরচ বেড়েছে 30%, এবং মুদ্রা মূল্যস্ফীতির একটা চাপ রয়েছে। মূল্যস্ফীতির সামান্য চাপ হতে থাকতে পারে, কিন্তু ভ্রমণ খরচ যে 30%, এটা আসলে আমার কাছে এরকম স্ট্যাটিস্টিক সেভাবে আমি আসলে প্রমাণ ছাড়া বলবো না। কিছুটা বাড়তে পারে, কিন্তু আপনার যে কিছু বাড়লেও কিন্তু টুরিস্টরা যাচ্ছে, কারণ ভ্রমণ এখন নেশা, মানুষের সজাগ নেশা। বাংলাদেশের মানুষ এখন ভ্রমণ না করতে পারলে বিভিন্ন ছুটিতে তারা কিন্তু পাগল হয়ে যায়, বিশেষ করে তার ছেলে মেয়ে পরিজন নিয়ে কিন্তু তারা ঘুরতে যায়। আপনার ধরেন আজকে তরুণ তরুণীরা যেভাবে ড্রাগ এবং বিভিন্ন জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে, তার বিপরীতে কিন্তু পর্যটন ভ্রমণ একটি ভালো কাজ করছে। ভ্রমণ মানুষ পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করে এবং তার জ্ঞানে প্রসারতা ঘটায়, এবং সিইং ইজ বিলিভিং। এবং আগে মানুষ বই পুস্তকে পড়ে পড়ে সে লিখতো, এখন দেখে দেখে কিন্তু সে ভালো শিখছে, তার জ্ঞানের পরিধি বাড়ছে। এটা একটা বিষয়, এবং এটাই তার প্রমাণ যে আমাদের যেখানে ডোমেস্টিজম খুব কম ছিল, মানুষ ঈদের সময় আত্মীয় বাড়িতে বেড়াতে যেত, এখন তারা যাচ্ছে বিভিন্ন পর্যটন গন্তব্যে। এটা একটা বড় বিষয়। এবং যে মূল্যস্ফীতি বা যে ভ্রমণ খরচ যেটুকু বেড়েছে, এটা আসলে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কোনো ইফেক্ট করবে না। এবং ঠিকই দেখেন যে কক্সবাজারের প্রত্যেকটা হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। বান্দরবনে কথা বলছেন, বান্দরবনে আমি আসছি পরে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট কোথাও কিন্তু খালি নেই। তার মানে এটা মূল্যস্ফীতি আসলে ওইভাবে এফেক্ট করে না, কারণ সরকার বোনাস দিয়েছে, বৈশাখী বোনাস দিয়েছে, ঈদের বোনাস দিয়ে প্রাইভেট সেক্টর পেয়েছে, এত মানুষ করতে যাবে। আর বান্দরবনে যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা অলরেডি আমাদের বিভিন্ন প্রশাসন থেকে এটা ঠিক করা হয়েছে, এবং সেখানে আমাদের টুরিস্ট পুলিশও বলছে যে এই বিচ্ছিন্ন ঘটনা পর্যটকদের সেখানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মানে ব্যাঘাত ঘটাবে না, কোনো ধরনের প্রভাব পড়বে না। কারণ ইতিমধ্যে বান্দরবনে আমি কথা বলছি, বিভিন্ন হোটেল মোটেলে কিন্তু বুকিং আছে। আর যেখানে করছে সেটা আসলে রুমা থানসে অনেক ইন্টেরিয়রে, কিন্তু বান্দরবনের শহরে আপনার মেঘলা, তারপরে চিম্বুক, নীলগিরি আশেপাশে এলাকায় কিন্তু এখানে প্রচুর পর্যটকদের চাপ আছে। এবং স্বর্ণ মন্দির সব প্রত্যেকটা জায়গায় বান্দরবনে, এবং এখানে যারা অ্যাডভেঞ্চার টুরিস্ট তারাও যাচ্ছে, ইয়াং তরুণ তরুণী যারা ট্রেল করে, ট্রেকিং করে এবং বিভিন্ন ঝর্ণাগুলো দেখতে যায়, তারা কিন্তু অলরেডি সেখানে ভিড় করছে। আমার যেটা অভিজ্ঞতা এবং যেটা আমার প্রাপ্ত তথ্য এবং অ্যানালাইসিসে, যে আসলে এই বিচ্ছিন্ন ঘটনা বান্দরবনের পর্যটন কর্মকাণ্ডকে ব্যাঘাত ঘটাবে না, এবং এটা আসলে নর্মাল সিচুয়েশনে ফিরে আসছে। এবং পর্যটকরা সেখানে যাচ্ছে, বুকিং করছে, এবং রেন্টে কারগুলো সেখানে দিকে গাড়ি পর্যটক নিয়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এবারের ঈদের ছুটিতে তাহলে কতটা প্রত্যাশা করছেন পর্যটন খাতে?
দুইটা বিষয়, একটা হলো যে আমরা মনে করি যে আহ, যে প্রতি বছরে আগে বা মনে করি যে এক একটা ঈদে আমাদের 5-6 হাজার কোটি টাকা ইনকাম হয়, কিন্তু এবার আমাদের একদম অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে আমাদের সারা বাংলাদেশ যে হোটেলগুলো আছে, আমাদের যে লেন্থ অফ স্টে, মানে টুরিস্ট কোনো ডেস্টিনেশনে গিয়ে সে 3 রা 4 দিন থাকে, কক্সবাজারে হয়তো মিডল ক্লাস যারা 2 রাত 3 দিন থাকে, কিন্তু একটু মানে একটু যারা একটু এস্টুকেটিভ বা একটু মানে আপার ইস্যুলেন টুরিস্ট তারা 3 রা 4 দিন থাকে। এবং এভাবে হিসাব করলে দেখা যায় আমাদের যে লেন্থ অফ স্টে এবং তার যে এক্সপেন্ডিচার, একজন টুরিস্ট 7 থেকে 8 হাজার টাকা খরচ করে, সেই হিসাব করলে আমাদের প্রায় 10,000 কোটি টাকার উপরে, নিয়ার অ্যাবাউট 15,000 কোটি টাকার মতো ইনকাম হবে। এবং এখানে আপনার সিজনাল প্রচুর জব হয়েছে, অনেকে এই সিজনে স্টুডেন্টরা কাজ করে থাকে, বিভিন্ন হোটেল মোটেলে অন কলে কাজ করে থাকে, এবং এখানে তাদেরও জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবং লোকাল পিপল মানে বসে মানে উন্মুখে বসে থাকে কখন পর্যটকরা যাবে, তাদের যে স্থানীয় যে খাবার বিক্রি করবে, স্থানীয় সুবিনি বিক্রি করবে, সেটা কিন্তু আমাদের মানে কি বলে অপ্রচলিত কাজ, সেখানে কিন্তু প্রচুর ইনকাম হয়। আমাদের রেন্টেকার গুলো আপনি দেখেন কোনো গাড়ি ফাঁকা নেই, সব টুরিস্টরা ভাড়া করে নিয়ে গেছে। এবং প্রত্যেকটা দিন আপনার ধরেন প্লেন গুলো মানে বোঝাই করে ঢাকা কক্সবাজার ঢাকা কক্সবাজার মানে 4টা থেকে 8টা, এবং বিমান যেখানে 4টা সেখানে 8টা 10টা পর্যন্ত প্লেন ক্যারিয়ার দিয়েছে, টুরিস্ট এত চাপ। তো আমার যে আমাদের তথ্য অনুযায়ী আমাদের প্রায় 15,000 কোটি টাকা ইনকাম হবে, এবং তোয়া বলছে 10,000 কোটি, আসলে ওটা 15,000 কোটি টাকার পর্যন্ত চলে আসবে। এবং প্রচুর আপনার মানুষ সার্কুলেশন গ্রাম শহর থেকে গ্রামে যাচ্ছে, এবং যে আমাদের কালচারাল যে ইন্টারাকশন সেটা হচ্ছে, এবং কর্মসংস্থার দিকে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, আমাদের ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং এই অবশ্যই। লম্বা জি, ছুটি তো আমরা মনে করি যে এটা একটা আমাদের একটা বিনোদন, এবং এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটাতে প্রচুর লাভবান হবে, আর আমাদের জিডিপিতে অবদান রাখবে। নিশ্চয়ই, অবশ্যই। আমাদের হাতে আর সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। নিশ্চয়ই এবারের পর্যটন খাত আরো বেশি সমৃদ্ধ হবে। আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ আপনাদের, তোমাদের আসসালাম। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।